Dear students, once again I am here with our presentation class. It means online learning program arranged by your adorable school Haji Ashraf Ali High School. Okay. Today I am also going to discuss about an important topic. It is completing sentence. Okay. আজকে আমরা completing sentence টা নিয়ে আলোচনা করব. Okay, be prepared with your notes, with your pens and khatas. Okay, let's start the class. Completing sentence. লেখাগুলো যদি স্পষ্ট না হয়, okay, if the writing is very tiny or not vivid, then please ask me. I will try my best to make it larger. Okay, completing sentence. Completing sentence আমরা যখন করব তখন আসলে তোমরা জানো সবাই যে আমার চারটা নিয়ম, কিন্তু আমি এখানে তোমাদের সুবিধার জন্য actually for the convenience of the students আমি এটাকে only দুইটা ক্যাটাগরিতে ভাগ করেছি। তোমাদেরকে প্রথমেই যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে একটা কমপ্লিটিং সেন্টেন্স করতে হলে সেন্টেন্স ফরমেশনটা আমাকে জানতে হবে। আমি কিন্তু আমার প্রিভিয়াস ক্লাসে এটা আলোচনা করেছি। হ্যাঁ, ইট ইজ অলরেডি বিন ডিসকাসড ইন মাই প্রিভিয়াস ক্লাস। সো আমরা অত ডিটেলসে যাব না, শুধু জানিয়ে দিচ্ছি তোমাদেরকে কমপ্লিটিং সেন্টেন্স জিনিসটাকে আগে শুনে নাও, স্পেশালি ফর দ্য ক্লাস 9, কারণ ওরা জানে না, ওরা যেহেতু একদম টোটালি নতুন। ক্লাস 9 এর জন্য স্পেশালি বলে দিচ্ছি, কমপ্লিটিং সেন্টেন্স মিন্স ইউ হ্যাভ টু কমপ্লিট আ সেন্টেন্স ইউজিং আ ফ্রেজ অর ক্লজ। অ্যাকচুয়ালি ইউ হ্যাভ টু শো ইউর ইমাজিনেশন। তোমার কল্পনা শক্তির প্রয়োগ ঘটিয়ে তোমাকে এটা কমপ্লিট করতে হবে। একটা পার্ট দেয়া থাকবে আর একটা পার্ট ইউ হ্যাভ টু কমপ্লিট বাই ইয়োরসেলফ। ওকে, বাই দ্য ওয়ে, যখন তুমি কমপ্লিটিং সেন্টেন্সটা করবে তোমাকে কিন্তু অর্থটা জানতে হবে। এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে তুমি যেই সেন্টেন্সটা দিয়ে তুমি কমপ্লিট করতে চাচ্ছ সেই সেন্টেন্সটার আগে বাংলাটা করে নেবা। বাংলা করে নিয়ে শেষ শব্দটার দিকে তাকাবে। শেষ শব্দটা যদি ভার্ব হয় তাহলে এক নিয়ম, আর ভার্ব না হলে আরেক নিয়ম। আমরা এভাবেই করব। ওকে, দেখো আমি সংক্ষিপ্তভাবেই করাবো তোমাদেরকে। যখন একটা সেন্টেন্স আমরা তৈরি করব, সেন্টেন্স ফরমেশন, খেয়াল করো, সেন্টেন্স ফরমেশন একটু আমরা মনোযোগ দেব। সেন্টেন্স ফরমেশন এক নম্বরটা হচ্ছে কি, দেখো, সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব প্লাস অবজেক্ট ডট 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 ডট। মূলত হচ্ছে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। যখনই তুমি একটা সেন্টেন্স তৈরি করতে যাবে তখন তার ফার্স্ট দায়িত্বটা হচ্ছে কি, সাবজেক্টের পরে কি বসাতে হবে, একটা ফাইনাইট ভার্ব। ওকে, আর দুই নাম্বারটা হচ্ছে সাবজেক্ট প্লাস বি ভার্ব। আর বি ভার্ব কোনগুলো খেয়াল করো, বি ভার্ব অর্থাৎ একটু লিখিয়ে দিই, এম ইজ, আর, ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের পিপি। এখন কোশ্চেন হচ্ছে, তুমি ইউ ক্যান আস্ক মি যে স্যার আমি এটা কখন অ্যাপ্লাই করব, এটা কখন অ্যাপ্লাই করব। তোমাকে মাথায় রাখতে হবে, যদি আমার সাবজেক্টটা অ্যাক্টিভ হয়, আমি আবারও বলে দিচ্ছি, সাবজেক্টটা যদি আমার অ্যাক্টিভ হয় তাহলে আমরা এই সূত্রটা ফলো করব। ওকে, আর যদি সাবজেক্ট আমার প্যাসিভ হয় তাহলে আমি এই সূত্রটা অ্যাপ্লাই করব। তুমি একটু যদি মনোযোগী হও তাহলে আমার মনে হয় যত ধরনেরই তোমার কমপ্লিটিং সেন্টেন্সগুলো আসুক না কেন, you will be able to solve every type of completing sentence by using these two formulas. Okay, যারা একদমই সেন্টেন্স তৈরি করতে জানো না স্পেশালি তাদের জন্য বলে দিলাম, সাবজেক্ট ফাইনাইট ভার্ব অবজেক্ট, এটা হচ্ছে আমার বেসিক, এটা দিয়ে করা যায় সব ইচ্ছে করলে। তারপর আমরা একটা জানবো যে সাবজেক্ট প্লাস বি ভার্ব অর্থাৎ এম ইজ আর ওয়াজ আর, আর মূল ভার্বের পিপি। এখন প্রশ্ন হচ্ছে, স্যার আমি কি করে এটাকে অ্যাপ্লাই করতে পারি? যেমন দেখো, আমি একটা সেন্টেন্স লিখছি, আমি বললাম, দেখো আমি, আচ্ছা আমি বাংলা লিখবো না, আমি ইংরেজিতে লিখি, তোমাদের সুবিধাই হবে। দেখো আমি একটা সেন্টেন্স লিখলাম, অ্যাজ। ওকে, আচ্ছা অ্যাজ, খেয়াল করো, যেহেতু হি ইনভাইটেড মি, এটা দেখো, অ্যাজ হি ইনভাইটেড মি, যেহেতু সে আমাকে দাওয়াত দিয়েছিল, আমি কি লিখতে পারি, এটা মনে মনে আমি তৈরি করে নিলাম যে আমি যে সেন্টেন্সটা আমি লিখবো সেটা বাংলাটা আমি করে নিচ্ছি, আমি পার্টিতে অংশগ্রহণ করেছিলাম।
আমি পার্টিতে অংশগ্রহণ করেছিলাম, আমি কিন্তু নিজেই করেছি, তার মানে কি অ্যাক্টিভ। আমার এই সূত্রে আমি অ্যাপ্লাই করব। ক্লিয়ার? আমার সূত্রটা কি খেয়াল করো, সাবজেক্ট ফাইনাইট ভার্ব অবজেক্ট ডট ডট থাকলে দিবা, না থাকলে নাই। তাহলে এবার তুমি তাকাও, যেহেতু হি ইনভাইটেড মি, আমাকে আমন্ত্রণ জানিয়েছিল, আমি পার্টিতে জয়েন করেছিলাম, বসার সাবজেক্ট, সাবজেক্ট কি হবে তাহলে আই, তারপর জয়েন করেছিলাম মানে অংশগ্রহণ করেছিলাম, লাস্ট শব্দটার দিকে তাকাও, অংশগ্রহণ করা, এটা হচ্ছে কিন্তু ভার্ব। মনে রাখবা বাংলায় যখন আমরা কোনো সেন্টেন্স লিখি তখন বাংলায় কিন্তু ভার্বটা থাকে সবার শেষে, ওকে, আর ইংরেজিতে যখন আমরা এটাকে লিখি তখন কিন্তু সেই ভার্বটা হচ্ছে সাবজেক্টের পরে বসে, ওকে, এটা মাথায় রাখবে। তাহলে দেখো আমি আই, অংশগ্রহণ করার ইংলিশ কি, তার মানে জয়েন, আমি লিখে দিলাম। তাহলে দেখো ফাইনাইট ভার্ব হয়ে গেল কি জয়েন, JOINED, জয়েন্ট। কেন জয়েন্ট লিখলাম? তার কারণ খেয়াল করো, ইনভাইটেড পাস্ট টেন্স যেহেতু আছে সেহেতু কিন্তু জয়েন্ট। তাহলে আই জয়েন্ট, কোথায় অংশগ্রহণ করেছিলাম? দ্য পার্টি। দেখো আই জয়েন্ট দ্য পার্টি, কোনো সূত্র জানার দরকার নাই, কোনো কিছুই জানার দরকার নাই। হ্যাঁ, এখানে আমরা আরেকটা জিনিস জানবো, যে এটাও তোমাদের যখন আমি শীটগুলো দিয়ে দেবো, ওকে, তখন তোমরা ওগুলো দেখবে যে যখন একটা সেন্টেন্স তৈরি করব বা মনে মনে যে সেন্টেন্সটা আমরা তৈরি করে নিচ্ছি, লাস্ট অক্ষরটার দিকেও কিন্তু তাকাবে, বর্ণটার দিকে তাকাবে। বর্ণটা কি? বর্ণটা যদি ই, অ, এ, ও, চারটা জিনিস, ই, অ, এ, ও, এগুলো থাকে। যেমন আমি স্কুলে যাই, পাখি আকাশে উড়ে, উড় যোগ এ, আমি স্কুলে যাই, যা যোগ রস্যই মানে ই, এগুলো থাকলে সেটা কিন্তু প্রেজেন্ট ফর্ম। আর যদি আবার দেখো ল, লে, লেন, লাম, কি কি বলছে? ল, লে, লেন, লাম, চারটা, তাহলে পাস্ট ফর্ম। আর যদি ব, বে, বেন, ইব, ব, বে, বেন, ইব, চারটা কিন্তু, এটা যদি থাকে তাহলে ফিউচার। তার মানে যেহেতু আমি বলেছি সেন্টেন্সটা, যেহেতু সে আমাকে দাওয়াত দিয়েছিল, আমি পার্টিতে অংশগ্রহণ করেছিলাম, লাম আছে, তার মানে পাস্ট টেন্স, তাহলে আই জয়েন দ্য পার্টি। একদম দেখো সেম জিনিস, খেয়াল করো, আমি কি বললাম? আই জয়েন দ্য পার্টি, আই জয়েন্ট দ্য পার্টি অ্যাজ, দেখো আমি পার্টিতে জয়েন করেছিলাম যেহেতু, ওকে, আমি এবার লিখলাম না, আমি মনে মনে চিন্তা করলাম সে আমাকে দাওয়াত দিয়েছিল, এটা আমি লিখবো না, আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল। দেখো আমি কি বলছি? আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল। খেয়াল করো বাংলাটা একটু শুধু লিখে দিই, আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল। তুমি লিখতে চাচ্ছ আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল, তাই আমাকে, আমি কিন্তু দাওয়াত দেইনি, আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল, তাহলে সেটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ? অবভিয়াসলি সেটা হচ্ছে প্যাসিভ। তাহলে আমরা তখন কি করব? প্যাসিভের সূত্রে যাব। ওকে, এক নাম্বারটা হচ্ছে অ্যাক্টিভ, আমি ছোট্ট করে এখানে লিখে রাখি, এটা কিন্তু হচ্ছে অ্যাক্টিভ আর এটা হচ্ছে আমার প্যাসিভ। তাহলে প্যাসিভের সূত্রে যাও। তাহলে প্রথমে আমাকে, আমাকে মানে কি? দেখো প্যাসিভের সূত্রে সাবজেক্ট বসাও, আমাকে মানে আমি, তাহলে লিখে ফেললাম আই। এরপর একটা কি ভার্ব বসাতে হবে? অবশ্যই একটা বি ভার্ব বসাতে হবে তোমাকে, এম ইজ আর অথবা ওয়াজ আর, যেহেতু আমার এখানে পাস্ট ফর্মে আছে তাহলে অবশ্যই এখানে ওয়াজ হবে, তাহলে আই ওয়াজ। তারপরে কি বলছে? মূল ভার্বের পিপি, আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল, ওকে, আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমন্ত্রণ জানানো হচ্ছে একটা ভার্ব, তবে ইনভাইট, কিন্তু সূত্র অনুযায়ী আমাকে কি লিখতে হবে? সাবজেক্ট, দেখো একটা বি ভার্ব আর ভার্বের পিপি, ওকে, তাহলে আই ওয়াজ ইনভাইটেড। তাহলে আমি কি লিখলাম এখানে? আই জয়েন্ড দ্য পার্টি, আমি পার্টিতে অংশগ্রহণ করেছিলাম, অ্যাজ, যেহেতু আই ওয়াজ ইনভাইটেড, আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল। আর প্রথমটা আমি কি লিখেছি? দেখো অ্যাজ হি ইনভাইটেড মি, যেহেতু সে আমাকে দাওয়াত দিয়েছিল, আই জয়েন্ড দ্য পার্টি, আমি পার্টিতে জয়েন করেছিলাম। এই দুটো হচ্ছে আমার বেসিক ফর্মুলা, অ্যাক্টিভের ফর্মুলা আর একটা হচ্ছে প্যাসিভের ফর্মুলা। আর একটা কি বলেছি তোমাদেরকে, যে কোন ফর্মে লিখবে, কোন টেন্সটা ইউজ করবে, ওকে, এটা অলওয়েজ ডিপেন্ডস অন ইওর সেন্টেন্স মেকিং। সেন্টেন্স মেকিং এর উপরেই তোমাকে, মানে সেন্টেন্সে তুমি কল্পনা করো যে কোন সেন্টেন্সটা লিখতে চাচ্ছ, সেই সেন্টেন্সটা শেষ শব্দটার দিকে তাকাবে এবং শেষ অক্ষরটার দিকে তাকাবে। শেষ অক্ষরটা আমরা দিয়ে বের করতে পারবো এটা কোন টেন্স হবে, আর শেষ শব্দটা দিয়ে আমরা বের করতে পারবো এটা কি আমরা অ্যাক্টিভে যাব নাকি প্যাসিভে যাব। ওকে, থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস। এবার তাহলে আমরা চলে যাচ্ছি দেখো পরেরটাতে। পরেরটাতে মানে কি, আমি এই দুটো কিন্তু মেশাচ্ছি না, এই দুটো থাকবেই আমার। খেয়াল করো, এখন আমি যাব কিছু ফর্মুলায়, ছোট ছোট ফর্মুলা ইউজ করব। ওকে, দেখবে অনেক ইজি, কোনো সমস্যা নাই, কোনো কিছু না, একদম ইট উইল বি ভেরি ক্লিয়ার টু অল অফ দ্য স্টুডেন্টস। দেখো রুল 1, এবার আমরা রুলসে চলে যাচ্ছি। রুলস 1,
আমরা সূত্রটা অলরেডি লিখে ফেলছি, as, when, though, although, as soon as, all WH word, all WH word মানে সমস্ত WH word, তার মানে what, when, how, where, এগুলো যদি থাকে, ওকে, till, until, আরো আছে এরকম till, until, এই শব্দগুলো যদি থাকে, দেখো বাক্যের মধ্যে যখনই এগুলো থাকবে, ক্লিয়ার? বাক্যে যখনই আমরা এই শব্দগুলো পাবো তখন আমাদের সূত্রটা কি হচ্ছে জানো? খেয়াল করবে, প্রেজেন্ট ইকুয়ালস টু প্রেজেন্ট, প্রেজেন্ট সমান সমান হচ্ছে প্রেজেন্ট, আর পাস্ট সমান সমান হচ্ছে পাস্ট। তার মানে আমার যে অংশটা দেয়া থাকবে সেই অংশের ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে আমার পরবর্তী ভার্বটা প্রেজেন্ট ফর্মে হবে, এটা যদি পাস্ট ফর্মে থাকে তাহলে পরেরটা পাস্ট ফর্মে হবে। শুধু মনে রাখবে এই শব্দগুলো থাকলে প্রেজেন্ট প্রেজেন্ট, পাস্ট পাস্ট, ওকে, প্রেজেন্ট প্রেজেন্ট, পাস্ট পাস্ট। তোমরা ইচ্ছা করলে একটু লিখে নিতে পারো তোমাদের, আর যদি কারো কোনো কমেন্টস থাকে, কারো কোনো ইয়া থাকে, আমাকে একটু প্লিজ তোমরা once again I am here with our presentation এর মধ্যে যখনই আচ্ছা আমি অলরেডি কিছু ইয়ে তোমাদের পেয়েছি, তোমরা অনেকেই লিখেছো স্যার শীট কিভাবে পাবো। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস। আচ্ছা প্রথমত হচ্ছে আমার সাথে পার্সোনালি কেউ যদি যোগাযোগ করো আমি তারও ইনবক্সে দিয়ে দিতে পারবো, আর না হলে আমি সেদিনও তোমাদেরকে লিখে দিয়েছিলাম, আমার ইয়াটা হচ্ছে MZ রায়হান, হ্যাঁ MZ রায়হান। এই ইনবক্সে তোমরা যে কেউ যদি মেসেজ পাঠাও যে স্যার আমার শীটগুলো লাগবে, তোমরা পাঠালে আমি অবশ্যই অ্যাকসেপ্ট করে নেব এবং আমি সেখানে পাঠিয়ে দেবো, ওকে, মেসেঞ্জারে। আচ্ছা আর দ্বিতীয়ত হচ্ছে আমি দেখি আমি ম্যাডামদের সাথে কথা বলে নেব, প্রয়োজনে আমরা এই গ্রুপ অ্যাক্টিভিটিতে দিয়ে দিতে পারি, ঠিক আছে, আমি দিয়ে দেবো। এরপরে দেখো প্রেজেন্ট প্রেজেন্ট পাস্ট পাস্ট যখন আমি লিখেছি, এখানে আরেকটা জিনিস খেয়াল করো, আমি এক্সাম্পলে যাচ্ছি, ওকে, এগুলো হচ্ছে এক্সাম্পল, জাস্ট খেয়াল করো। দেখো দো, যদিও he works hard dash, দেখো আমি লিখলাম কি, দো হি ওয়ার্কস হার্ড, যদিও সে কঠোর পরিশ্রম করে, ওকে। দেখো দো, মনে রাখবা দো মানে হচ্ছে কিন্তু যদিও, আমি একটু অর্থগুলো বলে দিই। অ্যাস, হোয়েন, এগুলো বাংলা হচ্ছে অ্যাস মানে হচ্ছে যেহেতু, হোয়েন মানে হচ্ছে যখন, দো এবং অলদো এই দুটো হচ্ছে একই শব্দ, দো বা অলদো বাংলা হচ্ছে যদিও, অ্যাস সোন অ্যাস মানে হচ্ছে যেই মাত্র বা যখনই, আর অল WH ওয়ার্ড, যে কোনো ধরনের যে WH ওয়ার্ড গুলি, সেই WH ওয়ার্ড গুলি কথা আমি বলছি এখানে। টিল মানে হচ্ছে টিল এবং আনটিল, পর্যন্ত বা না পর্যন্ত যেটাকে আমরা বলি। দেখো দো হি ওয়ার্কস হার্ড, যদিও সে কঠোর পরিশ্রম করে, আমি কি লিখলাম বাংলা একটা মনে মনে বলতেছি যে সে যদিও সে কঠোর পরিশ্রম করে, সে পরীক্ষায় ভালো করতে পারে না, সে পরীক্ষায় ভালো করতে পারে না। আমার সে তো নিজে কাজটা করতেছে, ওকে, তাহলে আমরা কোনটাকে হবে, অ্যাক্টিভে চলে যাবে, সাবজেক্ট বসাও, তাহলে আমি বসাই দিলাম সে, হি, তারপরে কিন্তু আর ভার্ব। এখন প্রশ্ন হচ্ছে আমার কিন্তু এখানে দুইটা ভার্ব পাচ্ছি আমি, তুমি লাস্ট শব্দটার দিকে তাকাও, সে পরীক্ষায় ভালো করতে পারে না, পারে না এটাও একটা ভার্ব, ওকে। যেহেতু এটা একটা মডেল ভার্ব সেহেতু মনে রাখবা যদি ফাইনাইট থাকে ফাইনাইট বসাবো, আর যদি আগে যদি মডেল পাই তাহলে মডেলটা আগে বসে যাবে, ঠিক আছে, মডেল বা বিভার্ব যদি আগে বাক্যের মধ্যে আসে সেটা আগে বসে যায়। তাহলে আমরা কি লিখতেছি, পারে না, পারে না ইংলিশ কি ক্যান নট, এখন ক্যান নট লিখবো নাকি কুড নট লিখবো, ডিপেন্ড করতেছে কিন্তু এটার উপরে। দেখো এটা প্রেজেন্ট, তার মানে হবে হি ক্যান নট, ওকে, হি ক্যান নট, তারপরে কি ফাইনাইট ভার্বটা বসায় দাও, হি ক্যান নট মেক এ গুড রেজাল্ট। আচ্ছা তুমি যদি এখন বলো স্যার আমি যদি এভাবে না যাই, কোনো অসুবিধা নেই, তুমি লেখো না সে ভালো করতে পারে না বা ভালো করে না, ভালো করে না মানে কি, হি ডাজন্ট মেক এ গুড রেজাল্ট, হি ডাজন্ট মেক এ গুড রেজাল্ট। এখন প্রশ্ন হচ্ছে এটা যেহেতু এই সাইডে প্রেজেন্ট ছিল, ওকে, আমরা কিন্তু এই কান্ট ব্যবহার করেছি, যদি এখানে তোমার এটাকে পাস্ট টেন্সে থাকে, এখানে থাকে তোমার ওয়ার্কড, তখন আলটিমেটলি আমার এখানে কিন্তু কান্ট হচ্ছে না, এখানে হচ্ছে কি জানো, কুডন্ট। তাহলে আমরা কি শিখলাম, যখনই আমার এই শব্দগুলো থাকবে তখন প্রথম অংশ প্রেজেন্ট থাকলে পরের অংশ প্রেজেন্ট, প্রথম অংশ পাস্ট থাকলে পরের অংশ পাস্ট, ওকে। আরেকটা জিনিস মাথায় রাখবে তোমরা, যে আমি যেটা লিখলাম সেটাই যে তোমাকে লিখতে হবে তা কিন্তু নয়, তোমার ইচ্ছা মতো তুমি লিখতে পারো। যেমন যদিও সে কঠোর পরিশ্রম করে, সে পরীক্ষায় পাস করতে ব্যর্থ হয়, আমি লাস্ট শব্দটা কি বলছি, ব্যর্থ হওয়া, ব্যর্থ হওয়াটা ভার্ব, তাহলে বসাও হি,
ব্যর্থ হওয়ার ইংলিশ কি ফেল। তাহলে আমরা এখানে কি দিতে পারি, যেহেতু এখানে আমার কি আছে ভার্বের সাথে এস বাই এস এর সাবজেক্ট আর পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে অবভিয়াসলি তোমার এটা ওইভাবেই হবে। তাহলে হি ফেলস টু পাস দ্য এক্সাম। তোমার যা ইচ্ছা ইউ ক্যান রাইট, ওকে, ইট ডিপেন্ডস অন ইউ। ওকে, আমি চলে যাচ্ছি রুল 2। আমি তো বলেছি আগে যে ছোট ছোট রুলস গুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে, দেখবে অনেক ইজি হয়ে যাবে এগুলো। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, অনেকগুলো রুলস আছে কিন্তু আমি অনলি কয়েকটা রুলস তোমাদেরকে শেখাবো। দেখো রুলস 2। ওকে, রুলস 2টা হচ্ছে, আবার আমরা আসি সিন্স। আচ্ছা, ওখানে বোধহয় আমি সিন্সটা তখন লিখিনি, ওখানে তোমরা সিন্সও লিখে নাও। সিন্স, এবার কিন্তু সিন্সটা যদি কখনো সময় নির্দেশ করে, দেখো সিন্স যদি সময় নির্দেশ করে সিন্স, এরপর হচ্ছে তোমার অ্যাজ ইফ, অ্যাজ দো, তারপর হচ্ছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এরপর হচ্ছে ফ্যান্সি, উইশ, ডট ডট ডট। দেখো বাক্যের মধ্যে যখন আবার এই শব্দগুলো থাকবে, ওকে, তখন মজার ব্যাপার হচ্ছে একটা ভালো মতন শিখলে সবগুলোই কিন্তু হয়ে যায়। খেয়াল করো, যখন এই শব্দগুলো আমরা শিখবো তখন আবার কি হচ্ছে জানো, প্রেজেন্ট থাকলে এটা হয়ে যাবে পাস্ট, আর পাস্ট থাকলে এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মানে হচ্ছে কি হ্যাড প্লাস পিপি। ওকে, প্রেজেন্ট থাকলে পাস্ট আর পাস্ট থাকলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট। একটু আমি সময় দিচ্ছি তোমাদের লেখার। ওকে, এবার আমরা এক্সাম্পলে যাচ্ছি। খেয়াল করো এক্সাম্পলটা, আমরা এখান থেকে কি জানলাম, সিন্স যদি কখনো সময় সূচক হয়ে থাকে, তারপরে অ্যাজ ইফ আর অ্যাজ দো, এই দুইটা কিন্তু একই। এটা বাংলা হচ্ছে, অর্থাৎ সময় নির্দেশ করা মানে হচ্ছে যখন। আচ্ছা, অ্যাজ ইফ বা অ্যাজ দো মানে হচ্ছে যেন। আচ্ছা, ইট ইজ টাইম আর ইট ইজ হাই টাইম, এটার বাংলা হচ্ছে উপযুক্ত সময়। আচ্ছা, ফ্যান্সি মানে কল্পনা করা, উইশ মানে হচ্ছে তো যেন ইচ্ছা প্রকাশের একটা মানে মনের একটা ইচ্ছা আর কি, যেটা যে এই জিনিসগুলো যখন থাকবে তখন আমরা কি করব, প্রথম ভার্বটা যদি তোমার প্রেজেন্টে থাকে তাহলে সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে তোমার, আচ্ছা প্রথমটা যদি তোমার প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে হয়ে যাবে পরের ভার্বটা পাস্ট, প্রথমটা পাস্ট ফর্ম হলে পরের ভার্বটা হবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মানে কি হ্যাড প্লাস পিপি। আমরা উদাহরণে যাই, দেখো কমন একটা উদাহরণে লিখি। আচ্ছা, she talks, এটা কিন্তু টক্স। ওকে, অনেকে বুঝতে পারবে না, TALKS টক্স। she talks as if, দেখো she talks, সে কথা বলে, as if যেন, আমি বাংলা মনে মনে কি করলাম, যেন সে সবই জানে, সে সবই জানে, সে তো নিজেই জানার কথা। তার মানে কি ঠিক আগের মতনই আমাদের সূত্র কিন্তু সাবজেক্ট ফাইনাইট ভার্ব অবজেক্ট। তাহলে আমি কি করব, দেখো সাবজেক্ট আমি লিখে নিলাম সাবজেক্ট। এখন এই যে ফাইনাইট ভার্বটা লিখলাম, এখানে কি আছে, প্রেজেন্ট আছে না, যেহেতু এটা আমার অ্যাজ ইফ। খেয়াল করো, এখানে যেহেতু প্রেজেন্ট, তাহলে আলটিমেটলি এটা যদি প্রেজেন্ট হয় সেটা কি হবে, পাস্ট টেন্স। তাহলে ফাইনাইট ভার্বটা আমার কোন ফর্মে হবে, পাস্ট ফর্মে হবে। তারপরে তোমার যা আছে তাই অবজেক্ট লিখে দাও, ডট ডট ডট। তাহলে আমার সূত্রটা কি দাঁড়িয়েছে, she talks, সে কথা বলে, যেন সে সবই জানে, as if মানে যেন সে সবই জানে। তাহলে বসার সাবজেক্ট, সাবজেক্ট কি দিলাম সে, তারপরে কি সে সবই জানে, জানার ইংলিশ কি নো। তাহলে আমাদের দেখো নোটা কি হবে, পাস্ট ফর্মে হবে। কেন পাস্ট ফর্মে হবে, কারণ এসে আছে আমার কি প্রেজেন্ট, প্রেজেন্ট থাকলে আমরা কি বলছি, এসে পাস্ট হবে। তাহলে KNEW, she knew, সে সবই জানে, she knew everything, everything। দেখো কত ইজি, যে she talks, সে কথা বলে, as if যেন she knew everything, সে সবই জানে। আবার খেয়াল করো, যদি এই সেন্টেন্সটাই সেম সেন্টেন্স যদি আমাকে বলে যে এখানে আমার টক্স না, আমার এখানে দেওয়া আছে টকড, TALKED টক, তাহলে আলটিমেটলি কিন্তু আমার এখানে এই নিউ হবে না, তখন হবে কি জানো, দেখো হ্যাড, কারণ কি পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট, তাহলে হ্যাড আর নো এর পাস্ট পার্টিসিপল হচ্ছে নন, তাহলে হিয়াড নন। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ালো, she talks as if she knew everything। আর যদি আমার এখানে পাস্ট ফর্মে থাকে তাহলে দেন I will have to write she talked as if she had known everything। ওকে, রুল 2 শেষ। এবার আসি আমরা রুল 3 তে। আচ্ছা, আমরা রুল 3 তে যখন যাব, খেয়াল করো রুল 3 তে খুব মজার একটা জিনিস জেনে রাখো, কন্ডিশন। খেয়াল করো
কন্ডিশন মানে কি? শর্ত। ওকে, কন্ডিশন মানে হচ্ছে শর্ত। তার মানে যখন কন্ডিশন থাকবে একটা বাক্যের মধ্যে, ইট মিনস ইফ। ইফ মানে কি? ইফ মানে হচ্ছে কিন্তু যদি। ইফের বাংলা হচ্ছে যদি। আচ্ছা, আনলেস। ওকে, প্রোভাইডিং, provided that। আচ্ছা, এই কয়েকটা লিখে দিলাম। দেখো, কন্ডিশনের ক্ষেত্রে আসলে এগুলোকে বলা হয় কন্ডিশনাল। মনে রাখবে, যখনই কোন একটা বাক্যের মধ্যে এই শব্দ গুলো থাকবে তখন সেটা হচ্ছে কন্ডিশনাল। ওকে, আচ্ছা, কন্ডিশন হচ্ছে তিন ধরনের, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। কিন্তু যেহেতু রাহান স্যার মানে চার, তোমরা মনে রাখবা কন্ডিশন হচ্ছে একটা, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন, আর একটা হচ্ছে কি জিরো কন্ডিশন। ওকে, এটা তোমাদের কাছে নতুন লাগতে পারে, তারপর জেনে রাখো ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন, আর একটা কি একটা জিরো কন্ডিশন। ওকে, খেয়াল করো, যখন কন্ডিশন থাকবে বাক্যের মধ্যে, কন্ডিশন যে অংশটাতে এই শব্দগুলো যুক্ত থাকবে সেটা হচ্ছে কন্ডিশন। ক্লিয়ার? কন্ডিশনটা যদি তোমার, খেয়াল করো, কন্ডিশনটা যদি ফার্স্ট কন্ডিশন ফার্স্ট হয়, ফার্স্ট মানে কি জানো? ফার্স্ট মানে প্রেজেন্ট। যদি ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে এই সাইডে অবশ্যই তোমার একটা কি বসাতে হবে জানো? মডেল। মনে রাখবা, কন্ডিশন মানেই তোমাকে একটা মডেল ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? একটা মডেল ব্যবহার করতে হবে। সাবজেক্টের পরে, খেয়াল করো, সাবজেক্টের পর অবশ্যই তোমাকে একটা মডেল ব্যবহার করতে হবে। আর মডেলটা কি ব্যবহার করবা? প্রেজেন্ট। মডেল ব্র্যাকেটে লিখে দিচ্ছি প্রেজেন্ট। ওকে, তারপর ডট ডট ডট। খেয়াল করো, যখনই তুমি ফার্স্ট কন্ডিশন মানে হচ্ছে কিন্তু প্রেজেন্ট, অর্থাৎ কন্ডিশনটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে সেটাকে আমরা বলি ফার্স্ট কন্ডিশন। ওকে, সেই ক্ষেত্রে আমি যে সেন্টেন্সটা তৈরি করব, যে অংশটা, সেক্ষেত্রে সাবজেক্টের পর একটা মডেল ব্যবহার করতে হবে। সেই মডেলটা হবে কিন্তু প্রেজেন্ট মডেল। ওকে, আচ্ছা, এবার তাকাও সেকেন্ড। সেকেন্ড মানে কি? পাস্ট। যখনই আমার পাস্ট কন্ডিশন হবে, ওকে, এভাবে বলি, প্রেজেন্ট কন্ডিশনের জন্য প্রেজেন্ট মডেল, পাস্ট কন্ডিশনের জন্য কি হবে বলতো? তাহলে আলটিমেটলি আমার পাস্ট মডেল। কখনোই ভুল হবে না। দেখো, থার্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন হচ্ছে মানে কি? পারফেক্ট কন্ডিশন। পারফেক্ট মানে হচ্ছে কি জানো? হ্যাড প্লাস পিপি যখনই থাকবে তখনই আমাদের এখানে কিন্তু সাবজেক্ট উপরে আমরা কি লিখবো জানো? পারফেক্ট মডেল। এটা হয়ে যাবে আমাদের তখন কি? পারফেক্ট মডেল। পারফেক্ট মডেল মানে কি? would have, could have, might have dot 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 plus v3। এরপরে কিন্তু সবসময় v3 বসে, এটা। ওকে, এটা মাথায় রাখো। অর্থাৎ দেখো, প্রত্যেকটা কন্ডিশনের জন্য, ফার্স্ট কন্ডিশনের জন্য হচ্ছে মডেল। মডেল কোনগুলো? মডেল হচ্ছে শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, এগুলো। আচ্ছা, সেগুলো অর্থাৎ সাবজেক্টের পরে যদি এখানে দেখো যে তোমার ফার্স্ট কন্ডিশন হয় মানে প্রেজেন্ট মডেল হয়, তাহলে প্রেজেন্ট কন্ডিশন হয় তাহলে মডেলটা হবে প্রেজেন্ট মডেল। পাস্ট কন্ডিশন হলে মডেলটা হবে পাস্ট মডেল। যদি পারফেক্ট কন্ডিশন হয় তাহলে হচ্ছে পারফেক্ট মডেল। ইজ ইট ক্লিয়ার? আর যেটা বলছে জিরো কন্ডিশন, ফোর্থ। ফোর্থ মিন্স জিরো কন্ডিশন। দেখো, ইফ যুক্ত বাক্যের এটা হচ্ছে কি? প্রথম অংশে লিখে দিচ্ছি বাংলায়। দেখো, প্রথম অংশে কন্ডিশন না থাকলে, সরি, প্রথম অংশে সাবজেক্ট না থাকলে, সাবজেক্ট না থাকলে, যদি প্রথম অংশে সাবজেক্ট না থাকে তখন এখানে কিন্তু আমরা কি করবো জানো? কন্ডিশন বসবে, ইয়া বসবে না, মডেল বসবে না, মডেল বসবে না। এই তার মানে জিরো মডেল। ইজ ইট ক্লিয়ার? খেয়াল করো, তাহলে আমাদের চারটা কিন্তু কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন মানে হচ্ছে কি? প্রেজেন্ট। সেকেন্ড কন্ডিশন মানে হচ্ছে পাস্ট। থার্ড কন্ডিশন মানে হচ্ছে পারফেক্ট। আর ফোর্থ কন্ডিশন যেটা, সেটা হচ্ছে জিরো কন্ডিশন। আমরা লিখে দিয়েছি এখানে মডেল বসবে না। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, ওকে, এবার তাকাও, আমি আগে আরেকটা জিনিস বলে নিই। আজকে কিন্তু আমি মোট 7টা রুলস আমাদের আছে এখানে। তার মধ্যে আমরা আজকে 3 থেকে 4টা রুলস আলোচনা করবো, আরেকটা রুলস হয়তো আমি আলোচনা করতে পারবো। ওকে, খেয়াল করো, এবার দেখে নিই। দেখো, আমি কিন্তু এটাও মুছে দিচ্ছি, আমার কিন্তু এটা কাজেই লাগবে না অতটা, আমার কিন্তু একটাই মূলত লাগবে। তাহলে এখন দেখো তো, আমি যদি এখানে লিখি ইফ দিয়ে করি, ইফ দে, সহজটা লিখি, ইফ দে কল মি,
যদি তারা আমাকে ডাকে ড্যাশ। দেখো ইফ দে কল মি, ইফ তার মানে কি কন্ডিশন, ফার্স্ট সেকেন্ড নাকি থার্ড কন্ডিশন, কল মানে প্রেজেন্ট, তার মানে হচ্ছে কি এটা হচ্ছে আমার প্রেজেন্ট কন্ডিশন। যখন এটা হবে আমার প্রেজেন্ট কন্ডিশন, প্রেজেন্ট কন্ডিশন মানে কি সাবজেক্টের পর একটা মডেল আনবো, তাহলে আমি লিখে ফেললাম আই, মডেলটা হবে প্রেজেন্ট ফর্মে, তাহলে লেখো আই উইল গো। খেয়াল করো সাবজেক্টের পরে মডেলটা হয়ে গেছে প্রেজেন্ট মডেল, তাহলে আই উইল গো, যদি তারা আমাকে ডাকে আমি যাব। এখন প্রশ্ন হচ্ছে সেম জিনিস, এখানে কল না থেকে যদি আমার থাকে কি কল্ড, তাহলে আমার এখানে হচ্ছে কিন্তু উড। ওকে, আমার যদি এখানে কল্ড না থেকে থাকে হ্যাড কল্ড, দেখো যখন আমার এখানে ওরা বলে দিচ্ছে হ্যাড কল্ড, তাহলে আলটিমেটলি আমি কি করব জানো, তখন কিন্তু আমার হবে কি আই তো লিখলাম আই উড হ্যাভ, তখন কিন্তু গো হবে না, তখন হবে গন। কেন? তার কারণ হচ্ছে আমার থার্ড কন্ডিশন অনুযায়ী। ওকে, ইফ দে কল মি, যদি তারা আমাকে ডাকে আই উইল গো, আমি যাব। ইফ দে কল্ড মি, যদি তারা আমাকে ডাকতো আই উড গো, আমি যেতাম। আরেকটা জিনিস দেখো, ইফ দে হ্যাড কল্ড মি, যদি তারা আমাকে ডাকতো আই উড হ্যাভ গন, আমি সেখানে যেতে পারতাম। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখো জিরো কন্ডিশনটা কি, আরেকটা লিখে দিচ্ছি, খেয়াল করো। দেখো রান ফার্স্ট ইফ ড্যাশ। এবার দেখো রান ফার্স্ট, দ্রুত দৌড়াও। যদি দেখো ইফ যুক্ত বাক্যের প্রথম অংশে কিন্তু কোনো সাবজেক্ট নেই, এখানে কি কোনো সাবজেক্ট আছে? আসলে একটা সাবজেক্ট আছে, সেটা হচ্ছে ইউ, এটা আমার উজ্জ্বল। ওকে, এখন এটা হচ্ছে ইনভিজিবল একটা সাবজেক্ট থাকে সেকেন্ড পারসন, তো যাই হোক সেটা আমরা লিখলাম না, লিখলাম কি রান ফার্স্ট, দ্রুত দৌড়াও। ইফ যদি তুমি কি করতে চাও, যদি তুমি ফার্স্ট হতে চাও। ওকে, যদি তুমি ফার্স্ট হতে চাও, তাহলে ইফ যদি তুমি ফার্স্ট হতে চাও, বসাও সাবজেক্ট, আমরা তো এটা অ্যাক্টিভ, তুমি নিজে কাজটা করতেছো, তাহলে বসাই দিলাম সাবজেক্ট ইউ। তুমি চাও, চাওটা কি ভার্বের লাস্ট শব্দের দিকে চাওয়ার ইংলিশ কি ওয়ান্ট, তাহলে বসাই দাও ইফ ইউ ওয়ান্ট, হতে চাও, টু বি ফার্স্ট। ওকে, দেখো রান ফার্স্ট মানে দ্রুত দৌড়াও। ইফ যদি ইউ ওয়ান্ট টু বি ফার্স্ট, যদি তুমি প্রথম হতে চাও, তাহলে দ্রুত তুমি কি করবে, তাহলে দ্রুত তুমি দৌড় দাও। এই আমাদের আজকে আমি তিনটা, ওকে, আমরা কিন্তু আজকে তিনটা নিয়ে আলোচনা করেছি। প্রথমটা হচ্ছে কি আমাদের রুল নাম্বার 1 ছিল, আমি একটু ইন ব্রিফ I want to discuss all once again. First of all, you have to know, okay, the sentence which I am going to write, whether it is active or passive. This is the first requirement. Active এর জন্য subject plus finite verb plus object, আর passive যদি হয়, in the case of passive, subject plus be verb plus V3. It means verb এর past participle form. এটা আমাকে জানতে হবে। Second one, আমরা তিনটা নিয়ম আজকে শিখেছি, আর বাকি চারটা, অনলি 7টা রুলস আমি এখানে শিখিয়ে দেবো তোমাদেরকে। আমরা তিনটা শিখেছি কি বাক্যের মধ্যে, হ্যাঁ, ইফ দেয়ার ইজ, সিন্স, অ্যাজ, হোয়েন, দো, অলদো, অ্যাজ সুন অ্যাজ, টিল, আনটিল, এই জিনিসগুলো যদি থাকে তাহলে প্রেজেন্ট ইকুয়ালস টু প্রেজেন্ট, পাস্ট ইকুয়ালস টু পাস্ট। ওকে, দ্য সেকেন্ড ওয়ান, সিন্স, ইফ ইট ইন্ডিকেটস টাইম, দেন অ্যাজ দো, অ্যাজ ইফ, যেন, ঠিক আছে, ইটস টাইম, ইটস হাই টাইম, এরপর হচ্ছে ফ্যান্সি, আই উইশ, এই জিনিসগুলো যদি বাক্যের মধ্যে আমরা পাই, তাহলে দেন প্রেজেন্ট ইকুয়ালস টু পাস্ট, পাস্ট ইকুয়ালস টু পাস্ট পারফেক্ট। ওকে, the third one, condition. Mind it, my dear students, if there is, if, unless, provided that, provide, then it is called conditional. Okay, it is called conditional. In the case of condition, আমরা কি ব্যবহার করব, we must use a model. Okay, first condition, second condition, third condition, and fourth condition means zero condition. First condition means present, second condition means past, third condition means perfect, fourth condition means zero condition. First condition, in the case of first condition, you have to use a model in the present model, in the present form. Okay, first model এর জন্য বা first condition এর জন্য present model, second condition এর জন্য past model, third condition এর জন্য perfect model, would have, could have, might have, V3. And the fourth one, if there is no subject in the first portion, okay, then we will have to use
প্রেজেন্ট ফর্ম, ইট মিনস নো নিড টু ইউজ মডেল। থ্যাংক ইউ সো মাচ, আজকে এই পর্যন্তই থাকবে। অনেক অনেক ভালো থাকবে সবাই। ওকে, টেক কেয়ার ইয়োরসেলফ। থ্যাংক ইউ সো মাচ।